আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের রাতাবাড়ি সমষ্টির মহাজোটের কংগ্রেস মনোনীত প্রার্থী শম্ভু সিং মালা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুর রহিম তালুকদার মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আমাদের রাতাবাড়ি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপস্থিত পঞ্চায়েতের সভাপতি, এডি সদস্য, কংগ্রেস এলডিএফের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রতিনিধিবর্গ, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং সাংবাদিক বন্ধুরা, আসলে আমার গলাতে অনেক বেদনা। এর মধ্যেও আমি আমার বক্তব্য রাখবো। খুব লম্বা বক্তব্য হবে না, আমি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, এই নির্বাচন বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। আমরা এই দেশে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মানুষ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা আন্দোলনে আমরা যোগদান করে রক্তের বিনিময়ে এই ভারতকে আমরা স্বাধীন করেছিলাম। এবং এই স্বাধীনতা আন্দোলনে যারা বিরোধিতা করল, আরএসএস এই দল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিরোধ করেছিল, আজকে তারা দিল্লির সরকারে। আমরা সবাই জানি মহাত্মা গান্ধীকে আরএসএস এর একজন সদস্য নাথুরাম গডসে গুলিত করে তাকে হত্যা করেছিল। এই আরএসএস আজকে এই ভারতবর্ষকে টুকরো করার একটা চক্রান্ত, সমস্ত জাতি এবং বিভিন্ন জনগোষ্ঠীকে আমাদেরকে ভাগ করে হিংসার একটা বাতাবরণ তৈরি করে সমগ্র ভারতবর্ষে মুসলমান সমাজকে বিভিন্নভাবে প্রতিপন্ন করে, অপদস্থ করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যারা যুবক ভাইরা সোশ্যাল মিডিয়া চালান আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে নির্মমভাবে বিভিন্ন সময়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে মারপিট করে হত্যা করা হয়েছে। আজকের এই নির্বাচন আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য আমরা শুনেছি। হিমন্ত বিশ্ব শর্মা একজন রাজনীতিবিদ, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোন রাজনীতিবিদের বক্তব্য আমি শুনিনি, যে রাজনীতিবিদ ওপেনলি খোলাখুলি টিভিতে বলে যে একটা জাতির, একটা সমাজের দাদাওয়ালা লঙ্গিওয়ালা মানুষ যারা 3 তালাক দেয়, যারা 19টা বাচ্চা পর্যন্ত জন্ম দেয়, এই সমাজের এই জাতির বুক লাগে না। মিশন 100 বলতে আমরা কি বুঝি? 126টা সিটে 100টার উপরে বিজেপি বলেছে আমরা সিট পাবো, তারা 100+ বলেছে, এটা মিশন 100। হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যদি মিশন 100 যদি মিশন 0 হয়ে যায় তবুও আমি এই সমাজের ভোট আমি চাই না। বন্ধুগণ, আপনারা এই কথাগুলো আপনারা মনে করবেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে দিশপুরের 100 কিলোমিটারের মধ্যে আজমল সংস্কৃতির কোন মানুষকে আমরা ঢুকতে দেব না। হিমন্ত বিশ্ব শর্মা এই 2-3 দিন আগে বলেছেন মুসলমান মহিলারা
বাচ্চা জন্ম দেওয়ার কারখানা। এই প্রত্যেকটা কথা আপনারা মনে করবেন। যারা যে রাজনীতিবিদ একটা সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথাগুলো বলে আসাম বিধানসভায় যেদিন মাদ্রাসা বিল উত্থাপন হওয়া হলো, মাদ্রাসা বন্ধ করার যে সিদ্ধান্ত করার জন্য 3 দিনের যেদিন অ্যাসেম্বলি করা হলো, আপনারা সেই অ্যাসেম্বলিতে নিশ্চয়ই আপনারা শুনেছেন এই কথাগুলো। তার আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে এবার যদি বিজেপি সরকার হয় তাহলে আমরা মুসলমানের ভোটাধিকার কাটব। আমি জানি না এরপরেও আমাদের কিছু লোক যারা এখনো বিজেপি করতে চায়, যারা এজিপি বিজেপি অ্যালায়েন্সের ক্যান্ডিডেটকে নিয়ে যারা মাজারে ঘুরে, তাদের লজ্জা লাগে না যে আমরা যে সমাজে আছে আমরা এই সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের সমাজের বুট লাগে না বলছে, আর আমরা তারপরেও নির্লজ্জভাবে আমরা বাজারে ক্যান্ডিডেটদেরকে নিয়ে হাঁটি। আমরা এই কথাগুলো আপনারা প্রত্যেকেই অত্যন্ত মনোযোগ দিয়ে আপনার কথাটা বিবেচনা করবেন। যখন হিমন্ত বিশ্ব শর্মা বলে যে এই সমাজের ভোট লাগে না, তাহলে রানু খানের তো ভোট লাগে না, রানু খান ভোটে দাঁড়িয়েছে, তারও তো ভোট লাগে না বলছে হিমন্ত বিশ্ব শর্মা, তাহলে সে ভোটে দাঁড়ায় কিভাবে? আজকে এই সমাজকে ধ্বংস করার, নষ্ট করার একটা চক্রান্ত আমরা যখন 3 দিনের মাদ্রাসা বন্ধের অ্যাসেম্বলি হলো, সেদিন নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। তারপরেই আমাদের যে সমস্ত কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নেওয়া হলো। আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং হাইকোর্ট থেকে একটা অর্ডার বের করে বলা হলো এই মাদ্রাসাগুলোতে প্রাইমারি এডুকেশন দিতে হবে। তার মানে ইসলামিক এডুকেশন শেষ। আমরা বক্তব্যে আমরা মৌলানারা আমাদেরকে ছোটবেলা যে শিক্ষা দিয়েছেন, আমাদের ধর্মের শিক্ষা, নামাজ বন্দেগী, প্রত্যেকটা মানুষ হিসাবে, আমাদের চরিত্র গঠন হিসাবে এই সমাজে আমি কিভাবে চলবো, আমি বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করবো, ছোটদেরকে কিভাবে আদর করব, আমার জীবনে আমি কিভাবে সারা জীবন অতিবাহিত করব, সেই শিক্ষা মক্তবে দেওয়া হয়। আজকে যদি মাদ্রাসা এডুকেশন যদি বন্ধ করে দেওয়া হয়, আপনাদেরকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই যে আজ থেকে 40-50 বছর পর যদি মাদ্রাসা এডুকেশন না থাকে, আপনারা মৌলানা পাবেন না। যারা মক্তবে পড়ায়, যারা জমাতে আমাদেরকে নামাজ পড়ায়, যারা মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ায়, সেই ধরনের ব্যক্তি আপনারা পাবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হয়েছে, কত সাহাবীদের মৃত্যু হয়েছে এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আজকে এই বিজেপি দল তারা কিভাবে এই সমাজকে নষ্ট করতে হয় তার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এই আসামে ধেমাজিতে আপনারা খবর নিয়ে দেখুন, আজান দেওয়া বন্ধ করা হয়েছে। এনসিবিতে হাফলঙ্গে আপনারা খবর নিন, আসামে অন্য জায়গায় নয়, আজকে আজান বন্ধ। কার্বি আংলঙে আজান বন্ধ। ডোমকাতে আপনারা জানেন আজান দেওয়ার সময় সমস্ত ইলেকট্রিক্যাল লাইন ছুঁয়ে দেওয়া হয়েছে। ডোমকা এখানে কত % হিন্দু মানুষ, সেখানে যদি এটা হয়, আগামী
আগামী দিনে কি হবে? এই সরকার যদি বিজেপির হয়, যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন সেটা অক্ষর অক্ষরে তারা পালন করবেন। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আমরা আমাদের মসজিদ রাখবো না মসজিদ ভেঙে দেব? আমরা কোরআন হাদিসকে আমরা মেনে আমরা চলবো না এটা মানবো না? তার নির্বাচন। প্রত্যেকটা কথা আপনারা বিবেচনা করবেন। যে অবস্থা আমরা এনআরসি করলাম, অনেক কষ্ট করে যারা দিন মজুরি মানুষ, যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নেই, সমস্ত দিন মাসের মতো সময় অতিবাহিত করে অনেকেই বিভিন্ন ভাবে এই এনআরসির ডকুমেন্ট গুলো রেডি করলো। অনেক কষ্টের পর যখন এনআরসিতে নাম আসলো, হয়তো ছোট্ট একটা পার্সেন্টেজ, কারো পরিবারের মায়ের নাম নেই, কারো পরিবারের বোনের নাম নেই, কারো পরিবারের ভাইয়ের নাম নেই। আমরা ভাবলাম যে বাকি একটা পরিবারের যখন সকলের নাম আছে এনআরসিতে, তাহলে বোধহয় এই এনআরসিতে আমাদের বোধহয় নাম কেউ কাটতে পারবে না। যখন 19 লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বের হলো, 50% অধিক মানুষ হিন্দু মানুষ, যখন যাদের নাম এনআরসিতে আসলো না, বিজেপি সরকার চিন্তা করলো যেই মানুষদেরকে কিভাবে আমরা নাগরিকত্ব দিতে পারি। অমুসলমান মানুষদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, অমুসলমান মানুষ যারা, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। বাকি থাকলো কারা? বাকি থাকলো মুসলমান মানুষ। তাহলে এনআরসি কার জন্য? এনআরসিটা হচ্ছে মুসলমানের জন্য, অন্য কোনো সম্প্রদায়ের জন্য নয়। বিজেপি সরকার নতুন ভাবে একটা এফিডেভিট সাবমিট করেছে গুয়াহাটি হাইকোর্টে। এই এফিডেভিট কি বলেছে? যে বর্ডার ডিস্ট্রিক্টে 20% মানুষের এই এনআরসি রিভেরিফিকেশন করতে হবে, এবং বর্ডার ডিস্ট্রিক্টের বাইরে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে 10% রিভেরিফিকেশন করতে হবে। কিন্তু বলেনি যে 1 নম্বর থেকে রিভেরিফিকেশন হবে না লাস্ট নম্বর থেকে রিভেরিফিকেশন হবে। তার মানে যদি রিভেরিফিকেশন হয় তাহলে পুরো লিস্ট রিভেরিফিকেশন হবে। আর এই যদি রিভেরিফিকেশন হয়, আপনার নামে যদি ভুল থাকে, আপনার বাবার নামে যদি ভুল থাকে, আপনার দাদার নামে যদি ভুল থাকে, আপনার লিগেসি ডাটা যদি একটু ভুল হয়, আপনার 51 এনআরসি এবং তার এনআরসি পরের এনআরসি যদি আপনার সামঞ্জস্য না থাকে, আপনার এনআরসি থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। তার কারণ আপনারা ডি ভোটার লিস্টে যাদের নাম আছে, সুপ্রিম ট্রাইব্যুনাল কোর্ট যাদের পক্ষে রায় দিয়েছে যে এরা বিদেশি নয়, এই সরকার অ্যাপিল করেছে। তারা বলেছে যে ফরেনার্স ট্রাইব্যুনাল রায়কে তারা চ্যালেঞ্জ দিয়ে হাইকোর্টে আবার তারা অ্যাপিল করেছে। সরকারের উদ্দেশ্য হলো আপনাকে আমাকে বিদেশি বানানো। যেখানে সরকার চায় যে আপনাকে ফরেনার্স বানাবো, সমস্ত বেশিরভাগ তাদের হাতে, তাহলে আপনি কিভাবে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়েও আপনি যদি প্রমাণ করেন, আর তারপরেও যদি ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে যদি ম্যাজিস্ট্রেটরা, আপনার নিশ্চয়ই জানেন যে আরএসএস থেকে অনেক ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করা হয়েছে, নিশ্চয়ই তারা আপনার পক্ষে রায় দেবেন না। তার মানে আপনি ফরেনার হিসাবে চিহ্নিত হবেন। আপনারা মিয়ানমারের কথা একবার স্মরণ করুন, যেখানে 28 জন এমপি, যেখানে মুসলমান এমপি সেখানে নির্বাচিত হতেন, আজকে মিয়ানমারে একজন মুসলমান কোন প্রতিনিধি নেই। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদশালী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় শিক্ষিত মানুষ, যাদের মিয়ানমারে যাদের নাগরিকত্ব কেটে
আজকে তারা বাংলাদেশে তারা শরণার্থী হিসাবে আছে। যখন রাষ্ট্রসংঘ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল বিভিন্ন সংগঠন যখন প্রেসার দিল মিয়ানমারকে, তখন তারা কি জবাব দিল? তারা বলল এই সমস্ত মানুষগুলো আমাদের দেশের নাগরিক নয়। সেই পন্থা অবলম্বন করছে বর্তমান বিজেপি সরকার আসামে। আমরা খেলা করছি, আমরা একে অন্যের সাথে বিদ্রুপ ভাবে আমরা কথা বলি। আজকে তাদের অস্তিত্বের প্রশ্ন সামনে এসেছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা বাঁচবো না এখান থেকে আমাদেরকে। আমরা বিগত দিনে এই রাতাবাড়িতে যখন বাই ইলেকশন হয়, আমি দক্ষিণ করিমগঞ্জের কথা বলছি না, অনেক মুসলমান মায়েরা যাদেরকে বোঝানো গেল না, বিজেপিতে অনেকে ভোট দিলেন। আমি ভাবলাম সরকার বিজেপির, এখানে বাই ইলেকশন আছে, হয়তো বিজেপি পক্ষে কি জন্য শম্ভু সিং মালাকে আমরা নিয়েছি। আমি বিগত নির্বাচনের সময় যখন বাই ইলেকশন হয়, তখন আমি বলেছিলাম যেখানকার যিনি বিধায়ক যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, আগামী দিনে তাকে আবার মনোনয়ন দেওয়া হবে। আমি কৃপানাথকে সম্বোধন করে বলেছিলাম, আমি এই অঞ্চলের বাগানের মানুষদেরকে সম্বোধন করে বলেছিলাম যে আপনারা মাথায় খোলাল পাচ্ছেন, যাকে আপনারা এখানে বিজেপি রেখে যদি আপনারা ভোট দেন, যদি নির্বাচিত করেন, আগামী দিনে সে আবার আসবে। আপনাদের দলের, আপনাদের সমাজের ক্রেডিট আর আপনারা পাবেন না, বিজেপি আপনাদেরকে আর দেবে না। এটা হয়েছে, প্রমাণ হয়েছে। আমি অনুরোধ করব, যদি বাগানের এখানে কোনো আপনার সমাজের কোন যদি লোক থাকেন, হিন্দি স্পিকিং যদি কোনো লোক থাকেন, আপনাদেরকে অনুরোধ করব, বাগান এবং আলী এবং পুরী একটা কম্বিনেশন আছে। মুসলমানরা বাগানের মানুষদেরকে বিশ্বাস করে, বাগানের মানুষরা মুসলমানদেরকে বিশ্বাস করে। আমরা দুটো সমাজ যদি এক হই, আর সাথে যদি ট্রাইবাল মানুষ এবং বিজেপির কাছ থেকে অনেক সেকুলার মানুষ আছে বাঙালি সমাজের মধ্যে, সবাই বিজেপি নয়, সবাই সাম্প্রদায়িক নয়, আমরা সবাইকে এক চোখে দেখলে হবে না। একটা সেকুলার পার্টির নেতা হিসাবে আপনারা দয়া করে আপনারা শম্ভু সিং মালাকে আপনারা ভোট দিন। শম্ভু সিং মালা এখান থেকে যদি নির্বাচিত হন, আমাদের হাত শক্ত হবে। আসাম বিধানসভা এই নির্বাচনে আমার মনে হয়, এই নির্বাচনে আমরা কংগ্রেস দল বিপুল শিক্ষানীতিকে আমরা সরকার গঠন করব। বন্ধুগণ, দক্ষিণ করিমগঞ্জের কথা আপনাদেরকে আমি বলবো। দক্ষিণ করিমগঞ্জে আমি 3 বার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে আমি নির্বাচিত হয়েছি। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে ঋণী। আপনারা 4 বার আমাকে ভোট দিয়েছেন, আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, আপনারা আমাকে পার্লামেন্ট সেক্রেটারি বানিয়েছেন, আমাকে রাজ্যিক মন্ত্রী বানিয়েছেন, আমাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছেন। আর বিগত নির্বাচনে আমি যদিও হেরেছি, কিন্তু 10,000-10,000-এর চেয়েও বেশি ভোট পেয়ে আমি নির্বাচনে হেরেছি। বিগত নির্বাচন এটা আব্দুল আজিজ আহমেদ খানকে জেতানোর নির্বাচন ছিল না, সেটা ছিল সিদ্দিক আহমেদকে হারানোর নির্বাচন। কেউ বলছিল চেঁচা হতাও, কেউ বলছিল সিদ্দিক আহমেদকে হতাও, সেটা হতানোর নির্বাচন ছিল। কারণ সিদ্দিক আহমেদ 3 বার এখান থেকে নির্বাচিত হয়ে একটা শিকড় দিয়ে একটা গাছ বনে গেছে, সুতরাং সেই গাছকে যে কোনো অবস্থায় কাটতে হবে। যখন একটা গাছ ফসল ধরার মতো একটা পজিশনে আসে, সেই সময় যদি গাছ কেটে দেওয়া হয়, আবার সেই গাছটা নতুন ভাবে বসতে হবে। যার জন্য দক্ষিণ করিমগঞ্জে ইউডিএফের মতো দলকে বিজেপির যারা নেতৃবৃন্দ সবাই সাপোর্ট করে বিগত নির্বাচনে আমাকে হারানো হয়েছিল।
আমাকে হারিয়ে যাকে নির্বাচিত করা হলো, আমি উনার কথা আমি বলবো না। উনার পারফরমেন্স আপনারা দেখেছেন বিধানসভায়, উনার বক্তব্য না উনি বাংলা থেকে রেখেছেন না আসামিতে রেখেছেন, কোন ভাষায় রেখেছেন আপনারা ভালোভাবে জানতে পারেন। দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্ট, আমি দক্ষিণ করিমগঞ্জে প্রত্যেকটা গ্রামাঞ্চল পিএমজিএসওয়াই স্কিম, যেটা সমস্ত ভারতবর্ষের একমাত্র জম্মু কাশ্মীর এবং আসাম দুইটা স্টেটে হওয়া হয়েছিল, আমি করিমগঞ্জের জেলার মন্ত্রী হিসাবে সমস্ত ডিস্ট্রিক্টের পিএমজিএসওয়াই স্কিমগুলো আমি ফাইনাল করে দিয়েছিলাম। বাই ইলেকশনের রাতাবাড়িতে অনেক অঞ্চলে যেখানে রাস্তাঘাট নেই, মোটামুটি আমার জানা ছিল কোন অঞ্চল আমি বাকি রাখিনি, আমি পিএমজিএসওয়াই রাস্তা দিয়ে অন্তর্ভুক্ত করেছিলাম। আপনারা যারা দক্ষিণ করিমগঞ্জে আছেন, আজকে পল্টন গ্রাম পঞ্চায়েত, রাতাবাড়ি, বড়ুয়া, বিভিন্ন অঞ্চলে স্যাংশন স্কিমগুলো, এটা পিএমজিএসওয়াই স্যাংশন হয় তার হেবিটেশন দিয়ে 1971 ইংরেজির সেন্সাস মতো যে ভিলেজে 500+ পপুলেশন আছে সেই ভিলেজকে অন্তর্ভুক্ত করার জন্য পিএমজিএসওয়াই সেটাই ছিল গাইডলাইন। আমি সেইভাবে প্রত্যেকটা গ্রাম আমার জানা আছে। আমি মুফতি চৌধুরী সাহেবের সাথে প্রায় আমি 15-20 বছর ছিলাম। আমি বিধায়ক হিসেবেও দক্ষিণ করিমগঞ্জে 15 বছর আমি কাটালাম। আমি প্রত্যেকটা অঞ্চল আমার জানা আছে, কোথায় কি ডেভেলপমেন্ট করতে হয় আমার সকল জানা আছে। আমি প্রায় সকলগুলো ভিলেজ আমি রাস্তা দিয়ে অন্তর্ভুক্ত করেছিলাম। আমাদের বিধায়ক সার্ভে টিম নিয়ে তিনিও সবগুলো কোথায় কালভার্ট লাগে, কোথায় ব্রিজ লাগে, কোথায় গার্ডওয়াল লাগে, এগুলো সার্ভে মধ্যে আসে। এগুলো তারপরে প্ল্যান এস্টিমেট বানিয়ে টোটাল ফাইন্যান্সিয়াল কত টাকা তার এস্টিমেটে আসে সেটাই তারপরে সেটাই ফাইন্যান্সিয়াল স্যাংশন করে সাইনবোর্ডে লাগানো হয়। আমাদের বিধায়ক সাহেব তিনি আসেনই না। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যিনি এক্স ইঞ্জিনিয়ার আব্দুল জলিল লস্কর সমস্ত রাস্তাগুলো যিনি ফাইনাল করেছিলেন, আমি হারার পর উনি আমার কাছে আসলেন, আমাকে বললেন যে স্যার আপনি তো বহু কষ্ট করে এই স্কিমগুলো ফাইনাল করেছিলেন, আপনি তো এবার হেরে গেলেন। আমি বর্তমান বিধায়ক সাহেবের আমি বাড়িতে যাব এবং ওনাকে নিয়ে আমি সবগুলো সার্ভে করে আমি কাজ করবো, আপনি দয়া করে আমাকে খারাপ পাবেন না। আমি বললাম যে দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্টের জন্য আপনি যেতেই হবে এবং আপনি একজন বিভাগীয় কর্তা, সুতরাং সেখানে তো আপনার যাওয়ার দরকার। উনি গেলেন। রানু সাহেব খান সাহেবকে যখন বললেন যে অনেক কষ্ট করে আগের মন্ত্রী সবগুলো স্কিম তিনি নিয়ে এসেছিলেন, আপনি সুযোগ পেয়েছেন, আপনি আমাকে বলেন আমি প্রত্যেকটা স্কিম কোথায় কোন জায়গায় কিভাবে দেওয়া হয় সেটা আমার জানা আছে, আমি সবগুলো আপনাকে করে দেবো। আমার কথা শুনেই রানু খান সাহেব উত্তেজিত হয়ে উনাকে গালিগালাজ করে দিলেন। আব্দুল জলিল লস্কর অপমানিত হয়ে তিনি ফিরে আসলেন এবং বললেন, তারা অফিসাররা একটা মিটিং করে সিদ্ধান্ত করলেন যে রানু খানের কোন স্কিমে আমরা সার্ভে করবো না। 7-8 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ আব্দুল জলিল লস্কর পাতারকান্দ সাব ডিভিশনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। তারপর এই যে সমস্ত স্কিম এগুলো করে 2-জন ইঞ্জিনিয়ারকে লাগিয়ে মাত্র 4-5টা স্কিম ইমপ্লিমেন্ট হলো, আর বাকি সব স্কিমগুলো যেভাবে স্যাংশন ছিল এই থেকে এগুলো কোনো ইমপ্লিমেন্টেশন হলো না। দক্ষিণ করিমগঞ্জের ভাগ্যে আজকে সমস্ত গ্রাম অন্তত রাস্তাঘাট দিয়ে পরিপূর্ণ হয়ে যেত, আজকে সেটা হলো না। আমি সমস্ত আসামে 12টা মডেল কলেজের মধ্যে একটা মডেল কলেজ আমি আনলাম রানীগুলো। এখানে আর্টস, সায়েন্স এবং কমার্স 3টা স্ট্রিম এখানে হওয়ার কথা। এই সরকারের পিরিয়ডে 2টা স্ট্রিম বাদ দিয়ে আজকে শুধু সায়েন্স এখানে খোলা হলো। আমাদের বিধায়ক সাহেব অ্যাসেম্বলিতে একটা আওয়াজ দিলেন না, কোনো কথা বললেন না। আমি একটা আইটিআই আনলাম, শ্রীপুরাতে যেভাবে আইটিআই সমস্ত বারাকবেলির ছেলেমেয়েদেরকে
যাদেরকে কারিগরি শিক্ষাও শিক্ষিত হওয়ার জন্য সেখানে যেতে হয়, সেই ধরনের একটা আইটিআই আমাদের আলিগুলো আছে, মাত্র 8 কোটি টাকা খরচা হয়েছে। আর বাকি কোনো না কোয়ার্টার হলো না অন্য কোনো কাজ হলো, এইভাবে পেন্ডিং আছে। আমাদের বিধায়ক সাহেব এটা নিয়ে একটা প্রশ্ন উঠালেন না। বালিয়াতে 30 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আমি স্যাংশন করে আনলাম, কন্ট্রাক্টর কাজ আরম্ভ করলো, মাত্র 18-20 লক্ষ টাকার কাজ করার পর এই কাজটা এখনো পেন্ডিং আছে। সেটা কাজ কেন হয় না? বিধায়ক সাহেব তার জন্য কিছু কথাই বললেন না। আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম, সমস্ত আসামকে 4 ভাগে বিভক্ত করে বরাদ্দের জন্য ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে 600 জমির মধ্যে 200 কোটি টাকা স্যাংশন করে যত ইন্ডাস্ট্রি হবে সব এক জায়গা হলে রূপারগুলো সেটা আমি স্যাংশন করে নিয়ে আসলাম। কন্ট্রাক্টর কাজও পেল, ফাউন্ডেশন দেওয়া হলো। আজকে সেই স্কিমটা উদ্ধার করে বর্তমান শিল্পমন্ত্রী তার কনস্টিটিউয়েন্সিতে নিয়ে গেলেন। আমি এই নিলাম বাজারে কমার্শিয়াল স্টেট বলে যত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হবে এগুলো সেল করার জন্য নিলাম বাজারে 9 বিঘা জমির মধ্যে আমি 30 কোটি টাকা স্যাংশন করে আমি একটা প্রজেক্ট আনলাম। খাইস্যগঞ্জের গিরিরাজ কাজ পেল, আজকে সেটাও নিয়ে চলে গেলেন শিল্পমন্ত্রী তার কনস্টিটিউয়েন্সিতে। বিধায়ক একটা প্রশ্ন পর্যন্ত করলেন না। আমি 3টা ব্লক স্যাংশন করলাম, মডিফিকেশন হলো। করিমগঞ্জে 2টা সাব ডিভিশন, আপনারা সবাই জানেন রামকৃষ্ণনগর সাব ডিভিশন এবং পাতারকান্দি সাব ডিভিশন নিয়ে ঝগড়া ছিল। একজন সার্কেল অফিসার সেই সময় তিনি মারাও গিয়েছিলেন এই 2টা সাব ডিভিশনের ঝগড়াতে। আসিমগঞ্জে কে ঢিল মারে তাকে হত্যা করেছিল। আমি চিফ মিনিস্টারকে বলেছিলাম, যেখানে সাব ডিভিশন নিয়ে ঝগড়া আছে, আপনি যদি একটা সাব ডিভিশন দিবেন না, এখানে এজিটেশন হবে, আন্দোলন হবে, সুতরাং রামকৃষ্ণনগর এবং পাতারকান্দি 2টা সাব ডিভিশন আপনি দিয়ে দেন। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তিনি রাজি হলেন এবং 2টাই সাব ডিভিশন স্যাংশন করা হলো। সাপও দেওয়া হলো, সার্কেল অফিসার এখানে এসডিও নিয়োগ করা হলো, অফিস ওপেনিং হলো। তারপরে আজকে সেটা বন্ধ হলো, তার জন্য কোনো একটা প্রশ্ন পর্যন্ত উত্থাপন হলো না। আজকে আপনারা বিজেপি সরকারের পিরিয়ডের সমস্ত ডেভেলপমেন্ট আপনারা দেখছেন, যেভাবে জিনিসপত্রের দাম কংগ্রেসের পিরিয়ডে যেটা ছিল আজকে প্রায় তার 4 গুণ হয়েছে। মানুষের তো ইনকাম বাড়ানো না। আজকে যদি আপনি ব্যাংকে টাকা জমা রাখেন, আপনি তো সুরক্ষিত রাখার জন্য আপনি আপনার টাকাটা সুরক্ষিত রাখার জন্য ব্যাংকে জমা রাখবেন। আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখলে আপনার 12টা সিট আছে, 12 জন বিধায়ক আছেন, তো এগুলো যদি মিলে যায়, আমরা যে দলগুলো তাদের এই সিট নিয়ে ভাগাভাগি হয়েছে সেগুলো আমরা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে মহাগঠবন্ধন হয়েছে। আমাদের মহাজোটের আমরা প্রার্থী। আজকে যে সমস্ত বাবারা যারা ইউডিএফ করেন, কেউ হয়তো সিপিএম করেন, কেউ হয়তো সিপিআই করেন, দক্ষিণ করিমগঞ্জের যারা আছেন, আপনারা ভাবতে পারেন যে যদি আমরা সিদ্দিক আহমেদকে ভোট দিই, কংগ্রেসের যারা লোক আছেন তারা আমাদেরকে হয়তো জায়গা দিবেন কিনা, আমাদের জায়গা থাকবে কিনা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সিদ্দিক আহমেদ যতদিন জীবিত আছে আপনাদের স্থান সিদ্দিক আহমেদের অন্তরে থাকবে। প্রত্যেকজন কংগ্রেসী মানুষ এবং ইউডিএফের যাই আজকে আমরা একই মঞ্চে দাঁড়িয়ে আমরা বিজেপিকে হারানোর জন্য আমরা এই নির্বাচন যুদ্ধে আমরা একত্রিতভাবে আমরা মোকাবিলা করছি। আমরা একটা পরিবারের মতো আমরা থাকবো। আজকে পুরা করিমগঞ্জ জেলা সমস্ত বরাক মিলি আপনারা খবর নেবেন, আপনাদের দোয়ায় আশীর্বাদে একমাত্র ইউডিএফ ব্যতীত বরাক মিলির 15টা সিট আমার মতে ঠিক করা হয়েছে। আমি 15টা সিট আমার ক্যান্ডিডেট ঠিক করেছি। আমাদের হাইকমান্ড দিল্লির যারা আছেন তারা আমাকে অত্যন্ত বিশ্বাস করেছেন।
আমি যখন প্রথম তারা এসেছিলেন, আমি তাদেরকে সমস্ত সিটের একটা স্ট্যাটিস্টিক্স আমি বুঝিয়ে দিয়েছিলাম। বরাকবিলি সমস্ত বিষয়গুলো আমার সাথে আলোচনা করে, বারবার আলোচনা করে, যেটাই আমরা আলোচনা করে এটাই সিদ্ধান্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিপিএফ দল কারো কথা মানেনি। বিগত বিটিআরই নির্বাচনের সময় বিপিএফ বলেছিল যে কংগ্রেস এবং ইউডিএফ আপনারা এখানে যদি ক্যান্ডিডেট না দেন তাহলে আমরা বিজেপিকে হারাতে পারবো। কিন্তু আমাদের দলের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। বিপিএফ, ইউডিএফ এবং কংগ্রেস একত্রিত মিলে বিটিআরইতে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং আমাদের সামান্য বাগাবাগিতে ভোটটা বিপিএফ থেকে বাইরে এসে সেখানে ইউপিপিএল নেতৃত্বাধীন বিজেপি সরকার হলো বিটিআরইতে। যদি আমরা ক্যান্ডিডেট না দিতাম তাহলে সেখানে হাগ্রামা বহিলারি আবার সেখানে তিনি বিপিএফ এর তিনি চিফ হতেন। এক সময় ছিল, অনেক সময়ে পরিস্থিতি পাল্টায়। সেখানকার যারা মুসলমান ভাইরা, আমি জানি, কারণ আমি বিটিআরই নিয়ে অনেক আন্দোলন করেছি, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি। আমি জানি সেই সময় বিটিআরইতে যে পরিস্থিতি ছিল, আপনারা দেখেছেন যে 19টা ডেড বডি আমি জনতা করিয়েছি, আমি 7টা ডেড বডি জনতা করিয়েছি, আমি 9টা ডেড বডি জনতা করিয়েছি। আমি এইভাবে একজন দুইজন করে সমস্ত বিটিআরই অঞ্চলে সেই সময় সংখ্যালঘুদের পাশে আমি ছিলাম এবং সেই অঞ্চলের মানুষ আজও সবাই আমাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। সেই অঞ্চলের মানুষ আমাকে অনুরোধ করেছে যে এক সময় বড়োল্যান্ডে বিপিএফ এর সাথে কিছু উগ্র সংগঠন ছিল যারা আমাদেরকে মেরেছে। আজকে এই উগ্র সংগঠন ইউপিপিএল এর সাথে আছে এবং বিজেপির সাথে আছে। আপনাদেরকে আপনারা দয়া করে হাগ্রামাকে আপনারা সাপোর্ট দিন। হাগ্রামা মহিলারই আমাদেরকে সুরক্ষা দেবে। আমি কংগ্রেস নেতৃত্বকে আমি অনুরোধ করেছিলাম যে এখানে ইউডিএফ এবং কংগ্রেসের যদি ক্যান্ডিডেট না দেওয়া হয় তাহলে সেই অঞ্চলের মাইনরিটি মানুষরা সুরক্ষিত থাকবে। কংগ্রেস কোন কথা না শুনে ক্যান্ডিডেট দিয়ে দিল, যার জন্য হাগ্রামা মহিলারই সামান্য ভোটের ব্যবধানে তিনি হারলেন। কিন্তু সেই অঞ্চলের মানুষ আমাকে অনুরোধ করলো, দয়া করে আপনি 2-1টা মিটিং বিপিএফ এর পক্ষে করুন। আমি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি এবং আরো 2-1জন নেতৃত্বকে আমি বললাম, বিটিআরইতে যেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট নেই, ইউডিএফ এর ক্যান্ডিডেট নেই, সেই কনস্টিটিউয়েন্সিতে 2-3টি জায়গায় আমি অন্তত মিটিং করতে হবে। আমি বিটিআরইতে যেখানে কংগ্রেসের কোন ক্যান্ডিডেট নেই সেখানে 4-5টা সভায়, সেই 4-5টা কনস্টিটিউয়েন্সিতে আমি হাগ্রামা বহিলারির নেতৃত্বে বিপিএফ এর পক্ষে আমি সেখানে মিটিং করেছিলাম। এবার অ্যালায়েন্সে হাগ্রামা মহিলারি চাইছিলেন তারা এজিপির সাথে এবং রাইজের দলের সাথে তারা জোট বন্ধন করবেন। আমি হাগ্রামা মহিলারিকে অনুরোধ করেছিলাম যে বিজেপিকে হারাতে গেলে আপনি কংগ্রেসের সাথে আসুন, না হলে বিজেপিকে হারানো যাবে না। হাগ্রামা মহিলারি রাজি হলেন। তাকে নিয়ে আমি দিল্লিতে গিয়ে শেষ পর্যন্ত বিপিএফ কে আমরা অ্যালায়েন্সে আনলাম। আজকে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আসাম প্রদেশ কংগ্রেসে একটা জায়গা আমার হয়েছে। সত্যি সত্যি আজকে যদি আপনারা এই দক্ষিণ করিমগঞ্জের মানুষ, আপনাদেরকে আমরা অনুরোধ করবো আজকে আজিজুর রহমান তালুকদার সহ যে আমি মিজোরামে গিয়েছি, আমি নাগাল্যান্ডের বর্ডারে গিয়েছি, শরীফউদ্দিনকে হত্যা করা হয়েছে, আমার বিরুদ্ধে আসাম অ্যাসেম্বলিতে বিভিন্ন করা হয়েছে। আপনাদের দোয়ায় আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমার জীবনে আমার উপর 3বার গুলি হয়েছে, আল্লাহ হুকুমে আমাকে কেউ মারতে পারে। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে যখন যে সময় আপনার আমাদের প্রয়োজন হয়, আমরা একটা টিম নিয়ে এইবার
আমরা প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আমরা মোকাবিলা করব। এই নির্বাচন বিভিন্নভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে আমাদের বড় লড়াই, যে আমরা এই দেশে থাকবো না তার লড়াই। এই দেশ শুধু আরএসএস এর যারা আছে তাদের দেশ নয়, সব হিন্দু কিন্তু আপনার মনে রাখবেন সাম্প্রদায়িক নয়। যারা সেকুলার হিন্দু মানুষ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা উৎখাত করব। আমি একটা ছোট কথা আমি বলার ইচ্ছা ছিল না, আপনাদেরকে আমি বলতে চাই। হেলাল ভাই আমার সাথে ছিলেন, হেলাল আহমেদ খান, আপনারা সবাই জানেন। উনাকে আমি বহু গুরুত্বপূর্ণ পদে আমি বসেছিলাম বিভিন্ন সময়ে। আমি অল ইন্ডিয়া গ্যাস কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ওনাকে করেছিলাম, যেখানে সমগ্র আসামের 5 জন মেম্বার থাকেন, তার মধ্যে একজন ছিলেন উনি। জেলা কংগ্রেসের বারবার ওনাকে সাধারণ সম্পাদক করিয়েছি, ওনাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমি বসিয়েছি। এই অঞ্চলের যখনই কোনো কাজ হতো সেই প্রত্যেকটা কাজে উনি বারবার বিভিন্ন কাজ নেওয়ার জন্য চাইতেন। অনেক কাজে উনাকে বিভিন্ন কাজে আমি তাকে দায়িত্ব দিয়েছি। উনার পিতার নামে কমিউনিটি হল বোনার জন্য এখানে সভা থেকে বলেছিল, আমি কমিউনিটি হল দিয়েছি। আজকে শুনেছি সেই কমিউনিটি হল নাকি খেরে বেড়ে পরিণত হয়েছে। আরো অনেক কাজ করেছে। এবার যখন প্রথমবার আজকে চিরবন্ধু দাস যেখানে জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছেন, সেই জায়গায় হিলাল খান সাহেব বলেছিলেন যে উনাকে সদস্য করার জন্য, এখানে প্রার্থী দেওয়ার জন্য। উনাকে আমি বলেছিলাম যে আপনি সেই জায়গাতে আপনি পারবেন না, এখানে হিন্দু মেজরিটি লোক আছেন। আমার মনে হয় আপনি আনিপুর জেলা পরিষদে যান, সেখানে আমরা আপনাকে প্রার্থী দেব। প্রয়োজনে সেই অঞ্চলে গিয়ে আমরা মিটিং করব। এখানে মমতাজ আলী সাহেব ছিলেন, এখন মমতাজ আলী সাহেব নেই। এখানে নমিনেশন দেওয়া হলো, আপনারা এখান থেকে নির্বাচিত করলেন। নির্বাচিত হওয়ার পর আমার সমষ্টিতে 4 জন নির্বাচিত হলেন। এখানে আশিস নাথ সহ 4 জন নির্বাচিত হলেন কংগ্রেস থেকে। আসিমগঞ্জের মমতাজ বেগমকে আমি মনোনয়ন দিয়েছিলাম, মমতাজ বেগম সেখান থেকে নির্বাচিত হলেন। হেলাল খান নির্বাচিত হলেন। এই 6 জনের এখন জেলা পরিষদের চেয়ারম্যানের দাবিদার। যখন 6 জন চেয়ারম্যানের দাবিদার, আমি যদি একজনকে সাপোর্ট করি 5 জন আমার উপর বিক্ষুব্ধ হবে। আমি হেলাল আহমেদ খানকে আমি মনে মনে বলেছিলাম যে সবাই যখন ক্যান্ডিডেট, আমি ওপেনলি যদি বলি তাহলে আপনাকে যদি সাপোর্ট করি সবাই আমার উপর বিক্ষুব্ধ হবে। আপনি একটা কাজ করেন, আপনি কমলাক্ষ দেখে পুরকাস্তের সাথে আপনি যোগাযোগ করে, তার 4 জন ক্যান্ডিডেট আছে, তার কোনো ক্যান্ডিডেট নেই, 4 জন জেলা পরিষদের মেম্বার আছে। আপনি যে কোনো অবস্থায় তাদেরকে আপনার পক্ষে আনেন। তখন আমি আর বাকি যারা আছে তাদেরকে আমি বলতে পারবো যে হেলাল আহমেদ খানের সাথে 4 জন আছেন, আর হেলাল আহমেদ খান একজন 5 জন। সুতরাং হেলাল আহমেদ খানকে আমরা দিয়ে দিই, তখন সবাই রাজি হবে। হেলাল আহমেদ খানকে আমি কমলাক্ষের কাছে আমি পাঠালাম। সেখান থেকে ফিরে এসে হেলাল আহমেদ খান আমাকে বললেন যে আমি কমলাক্ষ দিয়ে রাজি হয়ে গেছেন। এবং সেইভাবে যখন বললেন রাজি হয়ে গেছেন, আমি ভাবলাম তাহলে তো হেলাল খানের সাথে 5 জন জেলা পরিষদের মেম্বার আছেন। আমি আমার বাকি এলাকাকে আমি ডাকলাম, দেখে আমি বললাম যে হেলাল খানের সাথে যখন 5 জন আছেন, আপনারা সবাই সাপোর্ট করে দেন। সবাই বলল এটা ভুল কথা, যে কমলাক্ষে পুরকাস্তে যে কোচ আছে একজনও হেলাল আহমেদ খানকে সাপোর্ট করছে না। আমি বললাম হেলাল তো বললো সেটা সাপোর্ট করেছে, বলো না আপনি ভালোভাবে করবেন না। পরের দিন আমি উত্তর করিমগঞ্জের 3-4 জন মেম্বারকে আমি সার্কেল হাউসে পেয়ে গেলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কাকে সাপোর্ট করেন। তারা বলল যে হেলাল আহমেদ খান চায় তাকেই আপনারা দেবেন, আমরা সাপোর্ট করবো। তারপরের দিন আমাদের আরো 11 জন মেম্বার, 10 জন মেম্বার করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতিকে লিখে দিল যে আপনারা হেলাল আহমেদ খান চায় যাকে আপনারা দেবেন তাকে আমরা সাপোর্ট করবো।
যদি এক কথা মিথ্যা বলি আবার এই এখানে আমার মৃত্যু হয়ে যায়। যখন জেলা কংগ্রেস সভাপতির কাছে এই কাগজটা আসলো, জেলা কংগ্রেসের সভাপতি আমাকে বললেন যে হেলালের বিরুদ্ধে এই কাগজটা এসেছে, আমি বললাম আপনার কাছে রেখে দেন। আমি হেলাল খানকে আমি বললাম এইভাবে সবাই তোমার বিরুদ্ধে লিখে দিয়েছে, তুমি বললে যে কমলা করিমপুর কাছে তোমার পক্ষে এবং তার মেম্বাররা পক্ষে, যে আমি আমার মেম্বার সাহেবদের সাথে আমি আলোচনা করে দেখি, তারা যদি রাজি হয় তাহলে আমি সাপোর্ট করতে আমার কোনো অসুবিধা নেই। 4 জন সদস্য সাপোর্ট করে দিয়েছে। আমাদের কংগ্রেসের দলীয় সভা হলো। এই দলীয় সভার আগে আমাদের সবাইকে নিয়ে আবার ওই হেলালকে নিয়ে আমি বসলাম। বসে আমি সবাইকে বললাম, হেলাল আহমেদ খান বললেন যে কমলাক্ষ এখন সাপোর্ট করে দিয়েছে। আমি বললাম সবাইকে যে যদি হেলালের পক্ষে উত্তর করিমগঞ্জের 4 জন যদি সাপোর্ট করে তাহলে আমাদের সাপোর্ট করতে কি অসুবিধা আছে? সবাই বললো ঠিক আছে আমরাও যাব। সেখানে গিয়ে যদি এরা সাপোর্ট না করে, এরা যদি অন্য ক্যান্ডিডেট প্রস্তাব করে, তাহলে হেলাল খান কি করবেন? হেলাল খান নিজে বললেন যে যদি আমাকে কেউ সাপোর্ট না করে, আমি সাথে সাথে সেখানে আফরোজা বেগমকে আমি প্রস্তাব করবো, আপনি আফরোজা বেগমকে ক্যান্ডিডেট বানিয়ে দেবেন। আমরা গেলাম এবং জেলা কংগ্রেসের মিটিং হলো। সেই মিটিংয়ে হেলাল আহমেদের পক্ষে একজন কোনো প্রপোজাল নেই। ওপেনলি যখন কোনো প্রস্তাবকারী নেই, তখন হেলাল আহমেদ খান নিজে বললেন যে আমি আমার ক্যান্ডিডেটশিপ আমি উদ্ধ করলাম। আমরা তারপরে যখন সার্কেল হাউসে গেলাম, এটা নিয়ে বহুত টালবাহানা হলো, কারণ আফরোজা বেগম তখন ক্যান্ডিডেট ছিল না। সে বললো তাহলে 2 দিন আগে কেন আমাকে বললেন না, তাহলে আমি আর মমতাজ বেগমকে দেবো না। অনেক ঝগড়া হলো। শেষ পর্যন্ত আজকে যিনি আমাদের মধ্যে নেই, জামালউদ্দিন সাহেব, তিনি বললেন যে আফরোজাকে আমরা সবাই সাপোর্ট করে দিই। আমরা সবাই আফরোজাকে আমরা ক্যান্ডিডেট বললাম, আফরোজা ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলো। হেলাল আহমেদ খান ভোটে দিলেন, কিন্তু আমার করিমগঞ্জের জেলাধিপতি তার একটা কুচক্রান্তে শেষ পর্যন্ত লটারি হলো এবং লটারিতে যেটা রিপোর্ট দেওয়ার কথা আমাদের পক্ষে লটারি রায় আসলো, তিনি উল্টা লিখে দিলেন। ডিসি যখন বলে দিলেন যে এটা পেপারে কোনো ক্রস হয়নি, তারপর হাইকোর্ট আবার সিদ্ধান্ত দিল যে আবার নতুন ভাবে ইলেকশন করতে হবে। নতুন যখন ইলেকশন করতে হবে, সেই সময় আপনারা হেলাল আহমেদ খানকে জিজ্ঞেস করুন তারা কার বিরুদ্ধে কেন তারা বিজেপিকে ভোট দিলেন, আশিস সাহেবকে ভোট দিলেন। আমরা যখন খবর পেলাম, বিজেপির তরফ থেকে খবর পেলাম, তাদের দলীয় নেতৃত্বের কাছ থেকে খবর পেলাম যে আপনাদের 4 জন জিয়া বোর্ডের মেম্বার বিক্রি হয়ে গেছেন মোটা অঙ্কের বিনিময়ে, আমরা তাদেরকে ডেকে নিয়ে আমরা অনুরোধ করলাম যে আপনারা দয়া করে আপনারা দলের স্বার্থে আপনারা কংগ্রেসকে ভোট দিন, আমাদের অস্তিত্বের প্রশ্ন। তারা আমাদেরকে কথা দিলেন, আমরা যে 4 জনকে বিজেপির যে নেতৃবৃন্দ, যারা একদম ঘরের ভিতরে আমি নাম বলবো না, তার মধ্যে বিধায়কও আছেন, তারা যখন বলছেন যে অমুক 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 আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদের মধ্যেও তো ঝগড়া আছে। এরপরে যখন আমাদের 4টা ভোট চলে গেল, আমরা তো জানি কার কার ভোট চলে গেছে, কার কার সাথে কোন সময় কিভাবে মিটিং হয়েছে, তাও আমাদের জানা আছে। 4 জনকে দল থেকে সাসপেন্ড করা হলো। হিলাল সাহেব বলছেন যে তিনি বিজেপিকে ভোট দেননি। তাহলে আমি প্রশ্ন করি, যদি আপনারা বিজেপিকে ভোট দেননি, তাহলে যারা ভোট দিয়েছেন তাদেরকে ফাইন 10 লাখ টাকা করে দেওয়া হলো, আর যারা ভোট দেননি তাদেরকে 6 লাখ টাকা করে দেওয়া হলো। আপনি 10 লাখ টাকা পারেন কিভাবে? আপনি আশিস নাথের সাথে ঘুরেন, আর এখানে সবাই আশিস নাথ বলছে যে হেলাল খান আর মোস্তাক 2 জন যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি জিততে পারতাম না। এই রাতাবাই সবাই বলেছেন। ঠিক আছে, সঠিক না সঠিক? আর তারপরে যদি তিনি বলেন যে আমি বিজেপিকে সাপোর্ট করিনি, আর এই আশিস নাথের গাড়ি তো সবসময় ঘুরেন, আজকে তিনি কি পরিচয় দিয়েছেন? আজকে তিনি এজিপি গেছেন, বিজেপি একপি অফিস নেতৃত্ব করে বলেন
কৌমের কথা বলেন, সমাজের কথা বলেন, আর টাকা ছাড়া কিছু বুঝেন না। এই পাওয়ার গ্রিড থেকে কি নিয়েছেন? আমি দায়িত্ব দিয়েছিলাম, কয়েকজন মানুষকে চেক দেওয়ার জন্য বলেছিলাম, সেই চেকটা উঠা হলো প্রত্যেকে। সেই চেকের টাকা গেছিল খাওয়ানো। এটা অ্যাকাউন্ট পে চেক ছিল না, এটা বিয়ারের চেক ছিল। সমস্ত চেকের টাকাগুলো দেওয়া হয়ে গেল। আমরা তার ইজ্জত নষ্ট করে যার জন্য আমরা কথা বলিনি। বারবার তার নামে কয়েকটা স্কিমের কোনো কাজ নেই, টাকা নেই, না কাজ করে টাকা নিয়ে যান। এই রাতাবাড়ির মাদ্রাসার টাকা এখন পর্যন্ত দেননি, মসজিদের বাউন্ডারি ওয়ালের এখন পর্যন্ত টাকা দেননি। নেতৃত্বের দাবি করেন। আমি আর কিছু বলবো না। আমরা অন্যায় করি না, অন্যায় বরদাস্ত করি না। আপনাদেরকে অনুরোধ করি, এই ধরনের নেতৃত্বকে আপনারা পছন্দ করবেন না। আজকে তিনি বলছেন, আমি বলেছি নাকি কোন একটা সময় তিনি বলেছেন, আমি বলেছি যে যদি হিন্দুরা একজন, না রানু খান বলছেন যে একজন, আমি নাকি বলেছি যে একজন যদি মুসলমানকে মারা হয়, 4 জন মুসলমান না হিন্দুকে মারা হবে না, কি কথা বলেছেন। আমার জীবনে আমার বাবা গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন। আমরা ছোট থেকে আমরা রাজনীতি দেখে আসছি। আমার বাবা কোনোদিন ভোটে হারেননি। আমাদের গাঁও পঞ্চায়েতে 40% হিন্দু মানুষ, এবং হিন্দু মানুষরাই তাকে আমার বাবাকে নির্বাচিত করত। আমরা রমজান মাসে যত ইফতারি আমাদের বাড়িতে আসতো, আর আমরা প্রত্যেকটা সংক্রান্তির সময় আমরা বাড়ি থেকে মাছ মেরে আমরা প্রত্যেক হিন্দু বাড়িতে নিয়ে আমরা মাছ নিয়ে যেতাম। এই ছিল আমাদের সামাজিকতা। আমার জীবনেও আমি কোনো সাম্প্রদায়িকতা করিনি। আমি বিধায়ক হয়েছি, আপনারা খবর নেন। আজকে নগেন্দ্রনগরের সেই বিলের আমি পিএমজিএস রাস্তা করে আমি ডেভেলপমেন্ট করেছি। আজকে বসন্তপুরের হিন্দু এলাকায় কিভাবে আমি রাস্তা দিয়ে ডেভেলপমেন্ট করেছি, সমস্ত কনস্টিটিউয়েন্সি আমি হিন্দু মুসলমানের কোনো বিভেদ রাখিনি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সমানভাবে আমি কাজ করেছি। আমার মধ্যে কোনোদিন আমি সাম্প্রদায়িকতা আমার মধ্যে জায়গা পাইনি। আমার বাড়িতে যখন মানুষ আসতেন, যদি 2-4 জন যদি হিন্দু মানুষ থাকতেন, আমি তাদের কাজ সবাই আগে করে দিতাম। কেন করতাম? যে তারা ভাববে যে উনি মুসলমান বিধায়ক, আর মেজরিটি মুসলমান কনস্টিটিউয়েন্সি, তারা হয়তো ভাবতে পারেন যে আমাকে মর্যাদা দেওয়া হচ্ছে না। আমি তাদের কাজ সবার আগে গুরুত্ব দিয়ে করতাম। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার রক্ত আমাদের মধ্যে নেই। আমরা সেকুলার রাজনীতি নিয়ে আজকে দক্ষিণ করিমগঞ্জের গোটা আসামে আজকে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বর্তমানে